আজকের এই গল্পটি এমন দুজন মেয়েকে নিয়ে যাদেরকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো হতো। তাদের উপর এই জঘন্য অত্যাচার করা হয়েছিল বারবার, কিন্তু তারা হার মানেনি। একে একে প্রতিটি ছেলের কাছ থেকে নিয়েছে তারা ভয়ঙ্কর এক প্রতিশোধ। তো চলুন এক নজরে দেখে আসি কিভাবে তারা এই প্রতিশোধের আগুন নিভিয়ে দিয়েছিল তাদের শরীর থেকে। গল্পের শুরুতে আমরা দুটি মেয়েকে দেখি, একটির নাম ক্যাটি আর অপরটির নাম ন্যান্সি। তারা কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিল। তারা দুজন চিন্তা ভাবনা করে যে এখন তারা নিউ ইয়র্কের এক কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রশিক্ষণ নিবে। তারা এই ব্যাপার নিয়ে খুব খুশি ছিল, কারণ এটা তাদের জীবনের জন্য একটা নতুন অধ্যায়। পরদিন সকালে তাদের মামা জ্যাক তাদের নিতে আসে। সে ছিল একজন FBI এজেন্ট। জ্যাক ক্যাটি আর ন্যান্সিকে নিয়ে তার বাড়িতে যায় এবং সেখানে আমরা তার গার্লফ্রেন্ডকে দেখি, যে খুব আনন্দের সঙ্গে তাদের স্বাগত জানায়। এরপর তারা দুজন তাদের রুমে চলে যায় এবং নতুন শহরে গিয়ে তারা কি করবে ওইটা নিয়ে কথাবার্তা বলতে থাকে। পরদিন সকালে জ্যাক তাদের বাস স্ট্যান্ডে নিয়ে যায়, কারণ সেখান থেকে তাদের নিউ ইয়র্কের যাওয়ার বাস ধরতে হবে। জ্যাক বাস আসা পর্যন্ত অপেক্ষা করতে চায়, কিন্তু ক্যাটি বলে তোমার তো কাজ আছে, তুমি চলে যাও, আমরা ঠিক পৌঁছে তোমাকে মেসেজ দিয়ে জানাবো। তখন জ্যাক বলে আচ্ছা আমি যাচ্ছি, তবে ওখানে গিয়ে কোড ওয়ার্ড ব্যবহার করবে যেন আমি বুঝতে পারি তোমরা নিরাপদে আছো। তখন ক্যাটি বলে আচ্ছা আমরা তাহলে অ্যাপল কোড ওয়ার্ড ব্যবহার করব। কিন্তু জ্যাক বলে আচ্ছা ঠিক আছে, তবে প্রতিবার আলাদা আলাদা অক্ষর দিয়ে কোড ওয়ার্ড দিবে যাতে কেউ বুঝতে না পারে। এমন সময় দুই ছেলে রাস্তায় ক্যাটি ও ন্যান্সিকে দেখছিল। এরপর জ্যাক চলে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন গাড়ি আসে না, তখন তারা এক রেস্টুরেন্টে যায় কফি খেতে। সেখানে সে ছেলেরাও আসে যারা একটু আগে তাদের ডেকেছিল। একটির নাম জেড ও অপরটির নাম লুকাস। তারা একে অপরের সাথে কথা বলার মাধ্যমে পরিচিত হয়। তখন ক্যাটি বলে আমরা নিউ ইয়র্কে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছি। তখন জেড বলে আমরাও তো ওখানে যাচ্ছি, তোমরা চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। তারা ভাবে এমনিতেই তো বাস আসছে না, তাই তাদের সাথে যাওয়াই ঠিক হবে। তারপর তারা তাদের সঙ্গে রওনা দেয়। তারা ক্যাটি ও ন্যান্সিকে নিয়ে যায় এক বাড়ির দিকে, যেটা জঙ্গলের খুব কাছাকাছি ছিল। জায়গাটা দেখে তারা একটু ভয় পেয়ে যায় এবং বলে আমাদের এখানে কেন নিয়ে এসেছো? তখন তারা বলে এটা আমাদের বাড়ি, এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা নিউ ইয়র্কের দিকে রওনা দিব। এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে তাদের মা। সে খুব মিষ্টিভাবে বলে আগে একটু চা খাও, তারপর ছেলেরা তোমাদের সঠিক জায়গায় নামিয়ে দিয়ে আসবে। এরপর যখন তারা দুজন চা খাচ্ছিল, তখন ক্যাটির ফোনে তার মামা জ্যাকের মেসেজ আসে। ক্যাটি উত্তর দেয় অ্যাপেল কোড দিয়ে। ফলে জ্যাক ধরে নেয় তারা নিরাপদে নিউ ইয়র্কে পৌঁছে গেছে। কিন্তু ঠিক সেই সময় ছেলেদের মা ওদের আবার খাবার এনে দেয়, যাতে ছিল মাদক মেশানো। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে ক্যাটি ও ন্যান্সির মাথা ঘুরতে থাকে। তারা বুঝে যায় তাদের সাথে কিছু একটা খারাপ হতে যাচ্ছে, তাই তারা পালানোর চেষ্টা করে, কিন্তু একটু দূরে গিয়ে তারা অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর জেড ও লুকাস ওদের তুলে আবার সেই বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালে জ্ঞান ফিরলে দেখে তারা আছে এক নির্জন জঙ্গলে, যেখানে তাদের হাত বেঁধে রাখা হয়েছে লোহার চেন দিয়ে। তারা অনেক ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু তখন সেখানে জেড চলে আসে এবং বলে তোমরা এখন এমন এক জায়গায় আছো যেখানে আশেপাশে কোনো মানুষ নেই, আর ঘরবাড়ি থাকা তো দূরের কথা, তাই চিৎকার করে কোনো লাভ হবে না। কিছুক্ষণ পর সেখানে এক লোক আসে যার নাম বুরিস। ক্যাটির ফোন তার কাছে ছিল। সে তাকে বলে তোমার ফোনে জ্যাক নামের একজনের মেসেজ এসেছে, যেখানে তুমি আগে শেষ মেসেজে অ্যাপল লিখেছিলে। আসলে এর মানেটা কি? তখন ন্যান্সি বলে এটা একটা কোড, যার মানে হলো আমরা নিরাপদে পৌঁছেছি। এরপর বরিস জ্যাককে রিপ্লাই দেয় সবকিছু ঠিক আছে এবং সে আবারও অ্যাপল কোড লিখে দেয়। এরপর তারা ক্যাটি ও ন্যান্সিকে তাদের সামনে উলঙ্গ হয়ে গোসল করতে বলে, কিন্তু ঠিক তখনই সেখানে এক পুলিশ অফিসার আসে যার নাম শেরিফ। তাকে দেখে তারা কিছুটা স্বস্তি পায় এবং ভাবে তারা বেঁচে গেছে। কিন্তু একটু পরেই তারা জানতে পারে এই পুলিশও জেড ও লুকাসের দলেরই একজন। ক্যাটি ও ন্যান্সি কাঁদতে কাঁদতে অনুরোধ করে আমাদের ছেড়ে দাও, আমরা কাউকে কিছু বলবো না, কিন্তু কেউ তাদের একটি কথাও শোনে না। এরপর সে পুলিশ তাদের দুজনের মধ্যে ক্যাটিকে চয়েস করে কন্টেইনারের মধ্যে নিয়ে যায় এবং একটু পর বের হয়। এদিকে আমরা তার অবস্থা দেখে বুঝতে পারি তার উপর পুলিশ শারীরিক নির্যাতন চালিয়েছে। এভাবে চলতে থাকে তাদের উপর একের পর এক ধর্ষণের ছিটে ফোটার দাগ। এদিকে ক্যাটির মামা জ্যাক খুব চিন্তায় পড়ে যায়, কারণ ক্যাটি আবারও অ্যাপেল কোড ব্যবহার করেছে, যেখানে কিনা সে আগেই তাদের বলে দিয়েছিল যে ভিন্ন ভিন্ন কোড ব্যবহার করতে। কিন্তু যেহেতু তারা একই কোড ব্যবহার করেছে, তার মানে তাদের কিছু একটা সমস্যা হয়েছে। তাই সে নিউ ইয়র্কের কৃষি বিশ্ববিদ্যালয়ে ফোন করে
এবং জানতে পারে তারা তো এখানে কখনোই পৌঁছায়নি। ফলে সে বুঝতে পারে মেয়েরা বড় কোনো বিপদে পড়েছে। তাই সে তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দুর্বৃত্তরা এক মাতাল লোককে ক্যাটির কন্টেইনারে পাঠায়, যে জ্বলন্ত সিগারেটে তার গায়ে চেপে ধরে। ব্যথার কারণে ক্যাটি আর্তনাদ করে ওঠে, কিন্তু এরপরও সে তার উপর নির্মমভাবে অত্যাচার চালায়। এরা যেন সবকিছুর সীমা অতিক্রম করে ফেলেছে। তাদেরকে স্বস্তি নেওয়ার মতো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল না। একটু পর জেড ও লুকাস ক্যাটি ও ন্যান্সির মুখে মাস্ক পরিয়ে এক গ্রাহকের সামনে নিয়ে আসে, যার মুখেও একটা শূকরের মুখোশ ছিল। এই লোকটি ন্যান্সিকে বেছে নেয় এবং কন্টেইনারে নিয়ে গিয়ে তার উপর অমানবিকভাবে নির্যাতন করে। সে চলে যাওয়ার পরে ক্যাটি দেখে ন্যান্সির অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেছে। এদিকে তখন জ্যাক পুলিশের কাছে যায় সাহায্য চাইতে, যেখানে আমরা দেখি সেই পুলিশ অফিসারটাকে যে ক্যাটিকে ভোগ করেছিল এবং দুর্বৃত্তদের দলের একজন। জ্যাক তাকে ক্যাটি আর ন্যান্সির নিখোঁজ হওয়ার খবর বলে, আরও জানায় সে নিজেও একজন FBI এজেন্ট। এরপর পুলিশ তাকে বলে, আপনি কিভাবে বুঝলেন যে আপনার ভাগ্নিরা নিখোঁজ বা কিডন্যাপ হয়েছে? তখন সে বলে, আমি তাদের এক কোড ব্যবহার করতে বলেছিলাম, কিন্তু তারা একই কোড দুবার ব্যবহার করেছে। আরও একটি ব্যাপার হলো, তারা যেখানে যাচ্ছিল সেখানে ফোন করে জানতে পারি তারা এখনও সেখানে পৌঁছায়নি। অপরদিকে আমরা বরিসকে দেখি, যে সবকিছু জেনে গিয়েছিল সে পুলিশের কাছ থেকে। তাই সে জেডকে একলা ডেকে বলে, এই দুই মেয়েকে দ্রুত শেষ করতে হবে, নয়তো আমরা খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাব, কেননা তাদের মামা একজন FBI এজেন্ট। এদিকে এই কথাগুলো ক্যাটি চুপি চুপি শুনে ফেলে। এরপর বরিস ক্যাটির কাছে এসে তাকে আবার ভোগ করে। অন্যদিকে জ্যাক খুঁজতে খুঁজতে সেই রেস্টুরেন্টে যায় যেখানে মেয়েরা জেড লুকাসের সঙ্গে প্রথম দেখা করেছিল। জ্যাক এক কর্মচারীকে তাদের ছবি দেখিয়ে বলে, এদের কি কখনো দেখেছেন? তখন সে জানায় সে দুই ছেলের সম্পর্কে এবং যে গাড়ি করে চলে গিয়েছিল সেই গাড়ি কার ওইটাও বলে দেয়। সেই গাড়িটি ছিল মূলত বরিসের। জ্যাকের এখন একটাই কাজ, বরিসকে খুঁজে বের করা। এদিকে পরদিন সকালে ক্যাটি ন্যান্সিকে জানায় ওরা আমাদের মেরে ফেলার প্ল্যান করছে। এদিকে তখন আবার বরিস, জেড আর সেই মাতাল লোকটি আসে, যেখানে সেই মাতাল লোকটিকে বলে, তুমি এই দুই মেয়ের উপর নজর রাখো যাতে তারা পালাতে না পারে, আমরা একটু পরে আসছি। তখন তারা চলে যেতেই ক্যাটি সেই মাতাল লোকটিকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে এবং তার সাথে ইন্টিমেট হবে বলে কাছে যায়। সুযোগ বুঝে তার গলায় অনেক জোরে কামড়ে দেয়। অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে তার সেই ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর তারা কোনোভাবে তাদের হাতের শিকল খুলে ফেলে এবং এক জায়গায় লুকিয়ে পড়ে। একটু পর পুলিশ অফিসার আসে এবং তারা তাকে বোকা বানিয়ে কোনোভাবে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর তারা সরাসরি এক শপিং মলে যায়, যেখানে গিয়ে কিছু ভয়ঙ্কর অস্ত্র কিনে, যেমন হ্যামার, লোহা, টেনিস বল, দড়ি, আরও অনেক কিছুই আজব হাতিয়ার। এরপর সেখানে থাকা দোকানের মালিককে জিজ্ঞেস করে বরিসের ঠিকানা কোথায়। যেহেতু তারা একই শহরে ছিল তাই সে জানতো তার ঠিকানা। তাই সে বরিসের ঠিকানা তাদের বলে দেয়। একই সময়ে জ্যাকও বরিসের গাড়ির ইন্স্যুরেন্স অফিস থেকে তার ঠিকানা বের করে ফেলে। এদিকে বরিস নিজের বাড়িতে আনন্দ সহকারে গান শুনছিল। এমন সময় ক্যাটি ও ন্যান্সি সেখানে আসে এবং টেনিস বলে লোহা ঢুকিয়ে তার মুখে একাধারে মারতে থাকে। সে অচেতন হয়ে নিচে পড়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে দেখে এক টেবিলের সাথে বাঁধা এবং তার সামনে ছিল সেই দুই মেয়ে যাদেরকে ভোগ করা হয়েছিল বারবার। বরিস তাদের টাকার লোভ দেখিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, কিন্তু ক্যাটি আর ন্যান্সির দরকার ছিল প্রতিশোধ। এদিকে তাদের মামা জ্যাকও এসে পড়েছে। তখন ক্যাটি ও ন্যান্সি তার কাছ থেকে জানতে চাই মাস্ক পরা লোকটা কে ছিল। তখন সে বাধ্য হয়ে তার ঠিকানা দিয়ে দেয়। এরপর তারা লোহায় ভরা এক লাঠি তার পিছনে ঢুকিয়ে দেয়। সে ব্যথায় চিৎকার করে ওঠে। সেই আওয়াজ শুনে জ্যাক বাড়ির ভিতরে ঢুকে দেখে বরিস মৃত পড়ে আছে। বাইরে গাড়ির আওয়াজ শোনে এবং বাইরে আস্তে আস্তে ক্যাটি ও ন্যান্সি গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর জ্যাক আবার সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের কাছে যায় এবং তাদের সম্পর্কে বলে যে কোনো খোঁজ পেয়েছে কিনা। তখন জ্যাক ক্যাটিকে ফোন দেয়, কিন্তু ফোনটি বাজে সেই পুলিশের কাছে। যতক্ষণে সে বুঝতে পারে ততক্ষণে পুলিশ তার দিকে বন্দুক তাক করে। এদিকে ক্যাটি ও ন্যান্সি পৌঁছে যায় একটি চার্চে। ন্যান্সি ভিতরে প্রবেশ করে। তখন আমরা দেখি এই চার্চের ফাদারকে। আমাদের আর বোঝার বাকি থাকে না যে মাস্ক পরা সেই লোকটি এই চার্চের ফাদার। ন্যান্সি তার কাছে গেলে লোকটি চিনে ফেলে। তখন পিছন থেকে ক্যাটি বেসবল দিয়ে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তারা তাকে গাড়ির পেছনে বেঁধে পুরো শহরের শুনশান রাস্তা ধরে টেনে নিয়ে আসে এবং এক টাউনে থেমে দোকান থেকে ম্যাচ আর পেট্রোল কিনে নেয়। তারপর বাইরে এসে তার গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলে। এদিকে আমরা দেখি সেই পুলিশ অফিসার যাকে বন্দি করে রেখেছে। এর কিছুক্ষণ পর সে দুই নতুন মেয়েকে অপহরণ করে আনে।
কিন্তু সে যখন তাদের উপর চড়াও হতে যায় ঠিক তখনই পেছন থেকে ক্যাটি ও ন্যান্সি এসে বেসবল দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে দেখে সে একটা চেয়ারে বাঁধা। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। তখন ক্যাটি ও ন্যান্সি বন্দুক নিয়ে কিছুক্ষণ তার সাথে মজা করে। এতে সে পুলিশ কিছুটা হাসে আর ভাবে হয়তো গুলি থেকে সে বেঁচে গেছে। কিন্তু শেষমেশ ক্যাটি এক ফাইনাল শটে তাকে শেষ করে দেয়। এরপর তারা বন্দি দুই মেয়েকে মুক্ত করে এবং তাদেরকে জ্যাককে মুক্ত করে দিতে বলে। এই কথা বলে তারা চলে যায়। এদিকে সে দুই মেয়ে জ্যাকের কাছে এসে তার বাঁধন খুলে দেয়। সে তাদের বলে, তোমরা কেন আমার বাঁধন খুলে দিলে? তখন তারা বলে, দুই মেয়ে আপনার বাঁধন খুলে দিতে বলেছে। তখন জ্যাক বুঝে যায় এই দুই মেয়ে আর কেউ নয়, এরা ক্যাটি আর ন্যান্সি। এরপর আমরা দেখি যে লুকাসের মা কিছু খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে দেখে সে একে বেসমেন্টের চেয়ারে বাঁধা আর তার সামনে বাঁধা অবস্থায় আছে তার ছেলে জেড। ক্যাটি ও ন্যান্সি একেবারে তার চোখের সামনে জেডকে বেসবল দিয়ে একাধারে আঘাত করে মেরে ফেলে। এটা দেখে তার মা জোরে জোরে কান্না করে। এরপর তার মাকে নিয়ে যাওয়া হয় লুকাসের কাছে। লুকাসের হাতে বেসবল ব্যাট ধরিয়ে দিয়ে বলে, তুই তো নিজের হাতে তোর মাকে মেরে ফেলবি, আর যদি না মারিস তাহলে আমরা তোকে মেরে ফেলবো। কিন্তু সে তার মার কাছে গিয়ে মারতে পারে না। তখন ন্যান্সি নিজেই গুলি করে লুকাসকে মেরে ফেলে। তারপর বন্দুকটা লুকাসের হাতেই রেখে দেয় যাতে পুলিশ ভাবে তারা নিজেরাই মারামারি করে মরে গেছে। এরপর তাদের মা বলে, আমাকে মেরে ফেলো না, আমি তোমাদের অনেক টাকা দেব। এটা শুনে ক্যাটি আর ন্যান্সি হাসতে থাকে। এরপর ক্যাটি এক কাটিং মেশিন নিয়ে আসে যেটা দিয়ে তার দেহ থেকে মাথা পুরোপুরি আলাদা করে ফেলে দেয়। এরপর তারা তাদের বাড়ি ফিরে যায়। তারই কয়েকদিন পর জ্যাক তাদের বাড়িতে আসে এবং তারা আবারও শেষমেশ সেই নিউ ইয়র্কের কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং অবশেষে তারা সেখানে পৌঁছে যায়। আর এখানেই এই প্রতিশোধের মনোমুগ্ধকর এক অসাধারণ গল্পের অভিযান শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সিটিএম এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আবারও দেখা হবে কোনো এক অজানা মুভির এক্সপ্লেন নিয়ে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।